যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ কি করবে? আমরা তো শুরুতে হেফাজতের ভূমিকা আমাদের কাছে প্রশংসনীয় ছিল, তো এখন আমরা দেখলাম যে বিষয়টাকে একটু নরম আচরণ করলে হবে না। এখানে হেফাজত দেশ এবং ইসলাম রক্ষার স্বার্থে গোটা জাতিকে নিয়ে এই মানবাধিকার কমিশনের মিশনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের সর্বশেষ কথা হলো যে দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। সাংঘাতিক খবর আছে। আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লিওয়েন গুইস, ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে, ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি। এই যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সেই বিষয়টি বিবেচনায় নেবেন। আমি এর বেশি খোলাসা করে বলতে চাই না, বিষয়টা সেন্সিটিভ। তিনি যদি তার ব্যক্তি আচরণের বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য সেটা একটু অসুবিধাজনক হবে। আপনারা যে যা বোঝার বুঝিয়ে নেন, আমি এর বেশি খোলাসা করে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। এটাকে বলা হয় একটা, বাংলাদেশে যখন কোনো দূত বিদেশ থেকে এখানে অন্য দেশের আসে, তার একটা অনুমতি দিতে হয়। এটা সম্ভবত পার্সোনা গ্রাটা হিসেবে বলা হয়। বা বাংলাদেশের কোনো অফিসার যখন বিদেশে অন্য দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হয়, তখন সেই দেশেরও একটা এরকম অনুমতি থাকে। সেই বিষয়টা এই জাতিসংঘ প্রতিনিধি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি, তার ক্ষেত্রে যেন সরকার ভালো মতো স্ক্রুটিনি করে আমাদের দেশের সংস্কৃতির যাতে বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয়, সেই বিষয়টা সরকার মনোযোগ দেবেন। আমাদের সংবিধানটা স্পষ্ট লেখা আছে, বিদেশি কোনো এজেন্সিকে যদি আপনি দেশীয় অফিস করার অনুমতি দিতে হয়, তাহলে সংসদে সংলাপ করে অনুমতি দিতে হবে। এখন যেহেতু সংসদ নয়, আমাদের অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখি ঐক্যমত্য কমিশনে ছোটো ছোটো ইস্যু নিয়ে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়। আর আমাদের স্বাধীনতা মানচিত্রের জন্য এমন একটা স্পর্শকাতর বিষয়, সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেওয়া হলো না। আর অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের হিসাবে আর 6 মাস আছে, এত তাড়াহুড়া করে এটার পক্ষে পজিটিভ নেগেটিভ দাঁড় করিয়ে এত তাড়াহুড়া করে এটা দেওয়ার কারণ কি, এটা আমরা আসলে বুঝতে পারছি না। এজন্য আমি তারুণ্যের পক্ষ থেকে আমাদের মুরব্বীদেরকে স্পষ্ট এই মেসেজ দিই, আপনারা আমাদের এটাকে নিয়ে যে কাজ করতে চাইবেন, আমরা তারুণ্য আপনাদের ডাকে লাভবাহিক বলার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আমি খুব বেশি, নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখিনি। যেমন আমি ভাবছিলাম আজকে এইখানের প্রোগ্রাম বোধহয় অনেকে থাকবে, অনেকে নিশ্চয়ই বোধহয় দাওয়াতও দিয়েছেন, কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে, কারো অসুস্থতা, কারো ব্যস্ততা, অর্থাৎ এই ইস্যুতে সে ওপেন হবে না, এটা একটা কৌশল। আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোলটেবিল বৈঠকে সম্মানিত আলোচকগণ অনেক গুরুত্বপূর্ণ এবং সব দিক নিয়ে আলোচনা করেছেন। আমরা আয়োজক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের যে মূল আজকের আয়োজনের যে লক্ষ্য, সেটা হলো বাংলাদেশের প্রতিনিধিত্বশীল সকল মহলের মতামতকে সামনে রেখে হেফাজতে ইসলাম তার কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। আমরা মনে করি যে বাংলাদেশের ধর্মীয় যে কোনো ইস্যু এবং বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতার ইস্যু, এই দুটো ইস্যুই হেফাজতে ইসলামকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং জাতির আস্থার একটি জায়গা হিসাবে হেফাজতে ইসলামকে তার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বপ্রথম এই মানবাধিকার কমিশন বিষয়ক এই কার্যক্রমের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে। হেফাজতে ইসলাম এই বিষয়ে তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার পর সরকারের পক্ষ থেকে বেশ অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে আলোচনা করার জন্য। সর্বশেষ হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে হেফাজতে ইসলামের সাথে এবং আলেম ওলামাদের সাথে কথা বলেছেন। সেখানে
হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশির নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সহ শক্তিশালী এবং শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেক আলোচনা হয়েছে, সেখানে আমরা দ্ব্যর্থহীনভাবে এই কথা সরকারকে জানিয়ে দিয়েছি যে সরকারের এই কর্মকাণ্ডের দায় কোনোভাবেই দেশের আলেম সমাজ এবং হেফাজতে ইসলাম নেবে না, বরং হেফাজতে ইসলাম এদেশের মানুষের গণমানুষের যে সংখ্যা, সেই সংখ্যার প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম মাঠে ময়দানে তার ভূমিকা অব্যাহত রাখবে। আমরা সেক্ষেত্রে সরকারকে সুস্পষ্ট ভাষায় আমাদের পরামর্শ এবং মতামত জানিয়ে দিয়েছি যে দেশের সকল অংশীজন, বিশেষ করে রাজনৈতিক বড় বড় যে পক্ষগুলো রয়েছে, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে সকলের সাথে খোলামেলা ওপেনলি ডিসকাশনের মাধ্যমে সরকারের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি এবং সরকারের ভূমিকা এই উভয়টি জাতির সামনে খোলাসা করতে হবে। এরপরে সকলে সম্মিলিত যে সিদ্ধান্ত হেফাজতে ইসলাম, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। এটাই হলো এই পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের গৃহীত নীতি এবং হেফাজতের দৃষ্টিভঙ্গি। আজকের এই গোল টেবিলের মাধ্যমে আরও কিছু মতামত হেফাজতের সামনে আসলো এবং আমরা আশা করছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এ বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকের এই মতামতকেও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে তারা এটাকে গণ্য করবেন। আমাদের সর্বশেষ কথা হলো যে দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদেরকে শক্ত অবস্থান গ্রহণ করতে হলে হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। এক্ষেত্রে আমাদের বিগত 16 বছরের যে রেজিম এবং সেই আওয়ামী ফেসিবাদের জন্মদাতা, লালনকারী, আশ্রয়দাতা বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশ বিরোধী যে রাষ্ট্র এবং তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটাকেও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে, যেটা ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে। সেই সাথে বাংলাদেশের ভিতরে বসে এখনও যারা সেই পুরনো রেজিমের প্রতিনিধিত্ব করছে, বিশেষ করে মিডিয়া জগতে, এবং গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য নানা ধরনের উস্কানি দিয়ে বিভিন্নভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করার যে অব্যাহত প্রচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে, এই সংশ্লিষ্ট বিষয়ে তাদের অতি উৎসাহ, এটাও আমাদের একটা আরেকটি উদ্বেগের নতুন মাত্রা। কাজে এই তিনটি বিষয়কে সমন্বয় করেই ইনশাআল্লাহ আগামীর দিনে আমরা সকলে সম্মিলিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো। আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের জাতি এবং এদেশের ইসলামী ঐতিহ্য রক্ষা পাক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, দেশের বরেণ্য আলেম ওলামা, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হেফাজতে ইসলাম অনেক নেতারা ব্যক্তিগতভাবে কথা বলে আসছিলেন এবং আজকে সাংগঠনিকভাবে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য সরকারের যে অনুমতি দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, সেটি নিয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃত অর্থে আমরা আসলে শুনেছিলাম ভাষা, কিন্তু এর মধ্যে যে একেবারে চুক্তি হয়ে গেছে, অনুমোদন করে ফেলেছে, তারা স্বাক্ষর করে ফেলেছে, এইটা আসলে হঠাৎ করেই জানতে পারা। হয়তো আমাদের তথ্যের গ্যাপ ছিল, আমরা এত দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে এইটা আমরা জানি নাই। আমরা সবেমাত্র এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম যে হারুন ইজহার ভাই অত্যন্ত সতর্কতার সাথে এবং বাস্তবিক আলোকে বক্তব্য রেখেছেন। দুটো বিষয়কে আপনাদের সামনে বলেছেন। একটা হচ্ছে যে এই মিশনের বিরোধিতা করতে গিয়ে আমরা পতিত স্বৈরাচার ফেসিবাদী শক্তির বয়ানকে আমরা আবার প্রতিষ্ঠিত করছি কিনা, সেটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে। আবার জাতিসংঘের যে
মানবাধিকার মিশনের বাংলাদেশের প্রেক্ষাপটে যেই বিষয়গুলোতে আমাদের জন্য অসুবিধা হতে পারে সেটাও আমাদেরকে ভাবতে হবে। যেমন ধরেন, শেখ হাসিনা অনেকদিন ধরে ইন্টারন্যাশনালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হবে। এখন মৌলবাদী শব্দ নেগেটিভ না পজিটিভ ওই ব্যাখ্যা আমরা গেলাম না, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখবে, এটা আপনারা বুঝেন। এটা আওয়ামী লীগের এই ন্যারেটিভটা ছিল যে ইসলামপন্থীদের উত্থান হবে। সুতরাং ভারতের যে পলিসি, আপনার ভারতকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, আরএসএসের যে দীর্ঘদিনের মোহন ভগবত কিংবা যোগী আদিত্যনাথদের যে এখনকার স্বপ্ন, ইসরায়েল পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র, ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটি কিন্তু আরএসএসের একেবারেই প্ল্যান, এবং তার জন্য তারা তাদের সমস্ত পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে। এবং এই মোদির এই যে 3 যুগের শাসনে আপনারা দেখেছেন, সেখানে বিশেষ করে মুসলিম মাইনরিটিদের মধ্যে মুসলিমদেরকে টার্গেটেড করে সেখানে নির্যাতন, নিপীড়ন, অনেককে নাগরিকত্ব বঞ্চিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখার মতো অমানবিক ঘটনা, এবং এখন বাংলাদেশেও আবার পুশ ইন করছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা এজেন্ডা এখানে থাকবে যে বাংলাদেশে দেখানোর জন্য, বিশেষ করে আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে, অনেক ধরনের প্রোগ্রামে যাই, কিছু কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বলে অনেক ক্ষেত্রে যে এক্সট্রিমিস্ট আর গেটিং মোর স্পেস আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট, ইজ ইট ট্রু? বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ডু ইউ থিঙ্ক যে এখানে তো আফগানিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ, অলরেডি এইটা মানে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ উঠানো হচ্ছে। এবং আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই কথা শুনেছি। সো সেই ক্ষেত্রে হারুন ইজার ভাই এর জন্য বলেছে যে আমরা একটু সতর্কতার সাথে ডিল করতে হচ্ছে। যেমন ধরেন, হ্যাঁ, জাতিসংঘের মানবাধিকার মিশন একদিক থেকে ভালো হতো, যে এই যে আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, হিন্দুদের জমি দখল হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই ধরনের মিথ্যা খবর বার্তা ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া, কারণ বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, ওদের ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাভাষী এতগুলো মিডিয়া, প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ, তারা তো এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তাদের যে লবিস্ট ফার্ম বলেন, তাদের যে কানেক্টিভিটি বলেন, সেখান থেকে তারা ছড়াচ্ছে। তো এইখান থেকে আমরা ডিফেন্ড করতে পারছি না, যার কারণে প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিংও ডাকলেন। তো এই ধরনের ন্যারেটিভকে কাউন্টার করার জন্য, প্রোপাগান্ডাকে কাউন্টার করার জন্য এই অফিস থাকলে ভালো হতো। কিন্তু এর চেয়ে বড় বিপদ হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট কিংবা রাখাইন পার্বত্য চট্টগ্রাম ওই সমস্ত অঞ্চলকে ঘিরে তাদের যে পরিকল্পনা, জাতিসংঘের মিশন স্বাভাবিকভাবে এটা সত্য, জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অনেক কিছু করতে পারে না। জাতিসংঘ দুর্বল রাষ্ট্রগুলোর উপরে খবরদারি করে, সবল রাষ্ট্রের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। ভারতে কাশ্মীরে এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিংবা আমাদের মুরব্বী যে বলে গেলেন যে ফিলিস্তিনে জাতিসংঘের এই মিশন উড়াই দিল, এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে শরণার্থী, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সাংবাদিকরা মারা যাচ্ছে, সরাসরি গুলিতে মারা যাচ্ছে, সেটা নিয়ে কত কী হয়েছে হয়েছে। এমনকি যে মানবাধিকারের রক্ষা কবচ যদি আমরা ধরি, এইটার প্রমোটার যারা ধরি ওয়েস্ট, সেই ওয়েস্ট কী করছে আপনার ফিলিস্তিনের প্রশ্নে, কিংবা এই জাতিসংঘের সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের মারছে। সুতরাং এইটা সত্য, পশ্চিমা দেশগুলো মানবাধিকারকে তাদের রাজনীতি, তাদের স্বার্থের টুল হিসেবে ব্যবহার করে। মানবাধিকার একটা ভালো ধারণা, এবং আমি মনে করি ইসলামের সবচেয়ে মানবাধিকারের কথা বলা হয়েছে, প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে, একটা পশু পাখির হকের কথা বলা হয়েছে, যেটা আমরা মানবাধিকার বলতে পারি। তো ইসলামের চেয়ে মানবাধিকার কথা কেউ বলে নাই, কিন্তু পশ্চিমারা যেই ন্যারেটিভে ব্যবহার করে সেটা স্পষ্টতই তাদের রাজনৈতিক স্বার্থে, যেই কারণেই তারা ফিলিস্তিনি শতাব্দীর জঘন্যতম ঘটনা এবং ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হলেও তাদের দেখবেন কোনো আওয়াজ নাই, কোনো দেশে ইন্ডিভিজুয়াল কিছু নাগরিকরা সংগঠন কথা বলছে। তো সেই দিক থেকে এখন পার্বত্য চট্টগ্রামে একদিকে বার্মা অ্যাক্ট, আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একেবারেই দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে নানা ধরনের নাশকতা, বিশৃঙ্খলা করার জন্য তাদের যে লেলিয়ে দেওয়া লোকজন, ডেইলি স্টারের মতো পত্রিকা একাধিকবার নিউজ হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল। তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল? তাদের ট্রেনিং হয় মিজোরামে, তাদের ট্রেনিং হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে, এবং স্পষ্টত ভারতের
সহায়তা ছাড়া তাদের এই ট্রেনিং এটা সম্ভব না। এবং সন্তুল আর্মাদের তো আমরা দেখেছি তাদেরকে কিভাবে ভারত পৃষ্ঠপোষকতা করেছে। তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানান ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে, এখন তাদের বিরুদ্ধে সরকার যখন কোনো অভিযান চালাবে, আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো, বললো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, 2 জন মানুষ মারা গেছে, ওই দিক দিয়ে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে, পাহাড়ে যে একটা কলার ছড়ি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাঁদা নিচ্ছে, মুরগি থেকে পয়সা নিচ্ছে, এইগুলো নিয়ে বলবে না। তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা নেবে তখন তারা এটা নিয়ে কোশ্চেন রেজ করবে, ওইখানে আমাদের একটা বিপদ। তো সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আপনারা সবাই কথা বলেন, সরকার যেটা ভাই বলেছিলেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে। মানে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, এইখানে নেতাকে বলে যে গলাবাজি করতে পারে, জারি দিতে পারে সেই নেতা। তো এখন সরকার এত দুর্বল হওয়ায় সে ওই তার প্রোপাগান্ডা কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে এই ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে হচ্ছে অনুমতি দিতে চাচ্ছে। কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে? ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস পন্থী লোকজন, যারা ইউএসের বিভিন্নভাবেই সম্পৃক্ত, তাদের এজেন্সি প্রতিষ্ঠান। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবেই একজন লিবারেল ব্যক্তি, তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে, এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। আমি এটা নিয়ে উদ্বিগ্ন আমি ব্যক্তিগতভাবে। সামগ্রিকভাবে আপনাদের আলাপ আলোচনা এবং আমাদের রাজনীতিবিদ সহ আরও বাকিদের কনসার্ন শুনলে সামনে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে আমি খুব বেশি, নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখিনি। যেমন আমি ভাবছিলাম আজকে এইখানের প্রোগ্রাম বোধহয় অনেকে থাকবে, অনেকে নিশ্চয়ই বোধহয় দাওয়াতও দিয়েছেন, কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে, কারো অসুস্থতা, কারো ব্যস্ততা, অর্থাৎ এই ইস্যুতে সে ওপেন হবে না, এটা একটা কৌশল। তো যাই হোক, আশা করি দেশের স্বার্থে সবাই বিষয়টার গুরুত্ব বিবেচনা করবে। ধন্যবাদ। অধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল আলোচনা। প্রথমে আজকের এই গোলটেবিলের আয়োজন করার জন্য, যদিও আমরা হেফাজতের সাথে আছি, তারপরেও হেফাজতের মূল নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা যতটুকু পড়াশোনা করেছি, জাতিসংঘের অফিস যে সকল দেশে কমিশনের নামে হোক আর মিশনের নামে হোক, একবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ঢুকলে যদি তারা অনুমোদন নিতে পারে তাহলে তারা কখনোই ফিরে যায় না। শ্রীলঙ্কায় মানবাধিকার এই কমিশনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন হয়েছে, তারপরে 6 বছর পরে মানবাধিকারের কমিশন সেখান থেকে ফিরে গেছে। উপদেষ্টাদের মধ্যে অনেকেই এখন মিষ্টি মিষ্টি মধুর কথা আমাদেরকে শোনাচ্ছে। আমরা যতটা শুনতে পাই, এই মিষ্টি কথাগুলো তাদের চক্রান্তের অংশ। তারা একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছে। এই মানবাধিকার কমিশন, মানবাধিকার জাতিসংঘ, স্পষ্ট এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দালালি ছাড়া তারা কিছুই করে না। বিশেষভাবে মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা, স্বাধীনতা রক্ষা, এই সকল ক্ষেত্রে সর্বদাই আমরা সবসময় লক্ষ্য করেছি যে এই বড় দেশগুলো, যারা জাতিসংঘের বড় দেশ যে 6টা দেশ আছে মুসলমানদের বিরোধী, আমরা জানি যুক্তরাষ্ট্র এই মানবাধিকারের অনেকগুলি চুক্তিতে তারা সই করে নাই, স্বাক্ষর করে নাই। শিশু অধিকার নিয়ে যে চুক্তি হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি। যুদ্ধনীতি নিয়ে যে চুক্তি হয়েছে স্বাক্ষর করেনি। মূলত মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়নের করার জন্য এখানে মানবাধিকার কমিশনের মিশন কিংবা অফিস যাই আজকে চুক্তি আসতেছে, এটা আসবে। এটা আমাদের মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কি করবে? আমরা তো শুরুতে হেফাজতের ভূমিকা আমাদের কাছে প্রশংসনীয় ছিল,
কিন্তু এখন আমরা দেখলাম যে বিষয়টাকে একটু নরম আচরণ করলে হবে না। এখানে হেফাজত দেশ এবং ইসলাম রক্ষার স্বার্থে গোটা জাতিকে নিয়ে এই মানবাধিকার কমিশনের মিশনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যদি আমরা সঠিক এবং সুন্দরভাবে আন্দোলন করতে পারি তাহলে এটা বন্ধ হবে, আর না হলে বাংলাদেশে অপসংস্কৃতি আসবে, সমকামিতা আসবে, ট্রান্সজেন্ডার আসবে, এগুলো আসতেই থাকবে। আল্লাহ আমাদেরকে এই এই যে বিদেশিদের এই অপপ্রয়াস রুখে দেওয়ার জন্য তৌফিক দান। আমরা বরাবরই দেখছি বিশ্বে যদি ঝামেলা হয় আর সেখানে মুসলমানদের কোনো গ্রুপ বা সংগঠন থাকে, দায়ী হয় মুসলমানেরা। মায়ের খায় মুসলমান, দায়ীও মুসলমান। বরাবরই জাতিসংঘ এবং পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো টুপি দাড়ি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে। সেই জায়গা থেকে আগামীতে এই কমিশন যখন মিশন তার চালু করবে, শুরু করবে, আমাদের বড় উদ্বিগ্নের জায়গা। ইসলাম এবং মুসলমানকে নিয়ে কটূক্তি করা হবে, তারা বলবে সেটা বাক স্বাধীনতা। আমরা প্রতিবাদ করব তো আমরা হয়ে যাব বিশৃঙ্খলাকারী। বড় একটা কনসার্নের জায়গা এটা। দেশ একটা স্বাধীন দেশে এই কমিশন নানা সময় নানা রিপোর্ট দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এটা আমরা পৃথিবীর নানা দেশে দেখছি। তো দেশ এবং ইসলাম, মুসলমান, মুসলিম জাতি সবার জন্য যেখানে কনসার্নের বিষয়, প্রতিবাদের জায়গাটা গড়ে তুলছে শুধুমাত্র ইসলামী সংগঠন এবং হেফাজতে ইসলাম। আজকে আমি মনে করি বড় ধরনের করণীয় আমাদের এটাই হবে যে এখানে সমস্ত দল সম্পৃক্ত কি করে করা যায় সবার মতামতের ভিত্তিতে। আমরা একা এই মিশনের দায়ও নিতে পারবো না, আবার এটা ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা ঠেকাতেও পারবো না যদ্দূর মনে হয়। যদিও বারবার আমরা সরকারকে স্পষ্ট ভাষায় নানা দিকগুলো তুলে ধরে বোঝাবার চেষ্টা করেছি। আমি মনে করি আজকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকে যারা বিভিন্ন দলের প্রতিনিধি আসছেন ব্যাপকভাবে বসা দরকার। আমাদের কনসার্নের জায়গাগুলো আরও রেজ করা দরকার, আওয়াজ আরও বুলন্দ উঁচু করা দরকার। তাহলে আমার মনে হয় বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই আমাদের জন্য ভালো হবে। আমরা যদি সেটা আলোচনায় না আনতে পারি এবং ব্যাপকভাবে আলোচনার জায়গা তৈরি করতে না পারি এবং সকল রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় একমত না করতে পারি, একাত্মতার একটা জায়গা তৈরি করতে না পারি, এই বিষয়টা আমাদের জন্য বড় উদ্বিগ্নের হবে। আমার অনুরোধ থাকবে নেতৃবৃন্দের প্রতি এবং অন্যান্য সংগঠনের দায়িত্বশীল যারা এখানে আসছেন তাদের প্রতি যে আমরা আরও কনসার্নের জায়গাটি নিয়ে খুব বেশি আলোচনা করি। আমি মনে করি যে ঐক্যমত বা একতাবদ্ধ হয়ে এই বিষয়টা সহজেই মোকাবেলা করা যাবে। আল্লাহ তাআলা। এবং আগেও আমরা জানি হেফাজত ইসলাম বাংলাদেশের মুরব্বীগণ বসে এই বিষয়ে ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, এটা সংবাদ মাধ্যমে এসছে। আমরাও উদ্বিগ্ন বাকি সবার মতো। বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি তার চাইতে অনেক বেশি পরিস্থিতি খারাপ গাজায়, প্যালেস্টাইনে, আরাকানে, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। সেখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা এরকম দেখতে পাই না। কিন্তু বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতির উদ্ভব হয়েছে ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়, যেভাবে বিগত সময়ে আমি একটা মানবাধিকার সংস্থার জরিপ মতে বলতে পারি যে 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগের সময়ে প্রায় 16 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে 7,188 জন মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে। তার মধ্যে ভাগ যদি করতে চাই তাহলে শুধুমাত্র গোমের শিকার হয়েছে সেই পরিসংখ্যান অনুসারে ওই সময়ের মধ্যে 709 জন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে 2,693 জনের মতো। সেটা অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতো আরও বেশি, আমি কমটা বললাম। তারপরে অন্যান্যভাবে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, পুলিশ কাস্টডিতে হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে, সবগুলো হিসাব মিলে এই 7,188 জনের কথা বলা যায়।
কিন্তু এই হিসাবটাও এখন প্রকৃত হিসাব নয়, এটা ক্রমান্বয়ে বাড়ছে। কারণ শাপলা হত্যাকাণ্ডের যে হিসাব, সেই হিসাবটা এখানে নেই। সেই হিসাব এখনও পর্যন্ত প্রকৃতপক্ষে বের করা যায়নি। আমার ভাই মামুনুল হক সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আপনারা একটা শাপলা স্মারক নামে পুস্তিকা প্রণয়ন করেছেন। খুঁজে পেতে ওখানে কতজন হয়েছে আমি জানি না, কতজন, 83 জন, কিন্তু সেই সংখ্যাটা তো আরও অনেক বেশি। তখনকার সময় এমন একটা গুমোট অবস্থা ছিল, হত্যাকাণ্ডের শিকার নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে নাই, তার পিতা কথা বলতে পারে নাই। সাংবাদিকরা গেলে ভয়ে সেই তারা স্বীকার করেনি যে তার সন্তান বাড়ি ফিরে নাই। এরকম পরিস্থিতিতে সেই পরিসংখ্যানটা ঠিকমতো রেজিস্টার করা যায়নি, লিপিবদ্ধ করা যায়নি। আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা গণকবরস্থানগুলো যেখানে যেখানে হয়েছে, যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লা নামে বা অন্য একটা জায়গায় আছে গণকবরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে জুরাইনে, সেখানে একটা কবর কোড়ার কাজ করে, দাফন করার কাজ করে একটা ছেলে, সে বুবা, মুখে বলতে পারে নাই, কিন্তু সেই ইশারা ইঙ্গিতে বলেছে যে এখানে কালকে এতজন দাফন হয়েছে, এতজন দাফন হয়েছে। ঠিক শাপলা হত্যাকাণ্ডের পরপর 2-1 দিন পরেই হবে। আমি সেই সময়ও কারাগারে ছিলাম। বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন করেছে তাদের সাথেও কথা বলেছি, দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই। একজন মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার, এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে 2 বছর জেল খাটতে হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো এই হিসাবের বাইরে, 7188 জনের বাইরে। এরপরেও কত হত্যাকাণ্ড হয়েছে, কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং 2024-এর গণঅভ্যুত্থানের 1400 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্টে এসছে এবং 20,000-এরও বেশি পঙ্গুত্ব বরণ করেছে, 500-র বেশি মানুষ 2 চোখে অন্ধত্ব বরণ করেছে, 1 চোখের অন্ধত্ব এখনও পর্যন্ত পরিসংখ্যান নাই। অনেক যারা চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে, বঙ্গ হাসপাতালের দৃশ্য দেখা যায় না। এগুলোর এই সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন, সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন, অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে, সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে, সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া, কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে। সেটা ন্যায়ানুগ হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই। তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত, বৃহৎ সিদ্ধান্ত, এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনার দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, আমাদের যে ধর্মীয় সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন, এগুলো কি কি এলাও করে, কি কি জিনিস এলাও করে না, সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। মানবাধিকারের সংজ্ঞার মধ্যেই এখানে যদি বাস্তবায়ন করার জন্য LGBTQ-কে নিয়ে আসা হয়, সেটাকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে? মানা সম্ভব নয়। আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে, যেমন পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে। এখানে মানবাধিকার দোহাই দিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, সেই ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেমন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, আমাদের সোশ্যাল কালচার, সামাজিক পারিবারিক বন্ধন বজায় রাখতে হবে, আমাদের ধর্মীয় সংস্কৃতিকে, যেটা 1000 বছর ধরে লালিত, সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে। আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয়, ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয়, সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে। সুতরাং একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে, সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না। সুতরাং আমি আশা করব যে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে। সম্ভবত সেটা 1 বছর কি 2 বছর পরে রিভিউ হবে, আর 3 বছর পরে সেই কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে। এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব, তারা যেন সব কিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকাস্থ অফিস জাতিসংঘের, সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে এবং আমাদের মতামত আপনাদের মতামতের সাথে প্রায় এক। তবে আমরা চাই বাংলাদেশে মানবাধিকার সমুন্নত থাকুক, বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের
আর লজ্জিত না হয় সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি। সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা হবে। আমি আশাবাদী মানুষ। আমরা সরকারকে যেমন সহযোগিতা করব, সরকারকেও জনগণের সাথে যোগাযোগ এবং সহযোগিতায় থাকতে হবে। এই আহ্বানটা সরকারের কাছে জানাই। আর জাতিসংঘের যে বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওনার কাছেও এই আবেদন জানাই। তবে একটা সাংঘাতিক খবর আছে। আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লিওয়েন গুইস, ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে। ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি, এই যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সেই বিষয়টি বিবেচনায় নেবেন। আমি এর বেশি খোলাসা করে বলতে চাই না, বিষয়টা সেন্সিটিভ। তিনি যদি তার ব্যক্তি আচরণের বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য সেটা একটু অসুবিধাজনক হবে। আপনারা যে যা বোঝার বুঝিয়ে নেন, আমি এর বেশি খোলাসা করে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। এটাকে বলা হয় একটা, বাংলাদেশে যখন কোনো দূত বিদেশ থেকে এখানে অন্য দেশের আসে, তার একটা অনুমতি দিতে হয়। এটা সম্ভবত পার্সোনা গ্রাটা হিসাবে বলা হয়। বা বাংলাদেশের কোনো অফিসার যখন বিদেশে অন্য দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হয়, তখন সেই দেশেরও একটা এরকম অনুমতি থাকে। সেই বিষয়টা এই জাতিসংঘ প্রতিনিধি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি, তার ক্ষেত্রে যেন সরকার ভালো মতো স্ক্রুটিনি করে আমাদের দেশের সংস্কৃতির যাতে বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয়, সেই বিষয়টা সরকার মনোযোগ দেবেন। ইতিমধ্যে 13 ফেব্রুয়ারি আমাদের জুলাই আগস্টের গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। বোঝা গেল অফিস ছাড়াও জাতিসংঘ তাদের মানবাধিকার কার্যালয়, মানবাধিকারের পক্ষে বাংলাদেশে আগেও কাজ করছে, এখনও করছে। প্রশ্ন হলো তাহলে অফিসের প্রয়োজনীয়তা কেন? মূলত তারা অফিস করতে চাচ্ছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নিজস্ব কোনো ফান্ড নেই। তারা যদি সেখানে অফিস করে তাহলে পশ্চিমারা তাদেরকে ফান্ড দিবে, আর পশ্চিমারা যে দেশেই ফান্ড দেয়, পশ্চিমাদের যে এজেন্ডাগুলো আছে এগুলোর পক্ষেই তারা কাজ করে। এর উপমা আপনারা দেখেন, কলম্বিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল, সেখানে তারা কলম্বিয়া সরকারের বিদ্রোহী গ্রুপ যারা ছিল, এই বিদ্রোহী গ্রুপের যত কার্যক্রম আছে এগুলাকে তারা খুব পজিটিভলি উপস্থাপন করেছে এবং সরকারের কাজকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এভাবে আপনি সিরিয়ায় দেখেন, সিরিয়ায় বাশার আল আসাদ যা করেছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একতরফা সেটার সমর্থন দিয়েছে। 1992 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত নেপালে যখন গৃহযুদ্ধ হয়েছে, সেখানেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল, সেখানেও তারা কি করেছে? বিদ্রোহীদেরকে সাপোর্ট করেছে। এখন বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হয়, তাহলে আমাদেরকে বারবার তারা যে কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে বাংলাদেশে গুম খুন এগুলার পক্ষে তারা কাজ করবে, বাংলাদেশে আগের ফেসিবাদের মতো আর কিছু ফেরত আসবে না। আমি সরকারের কাছেও বারবার জানতে চেয়েছি, এখন এই কথা বলি যে পৃথিবীর 16টা রাষ্ট্রের মতো তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আছে, সেই 16টা রাষ্ট্রের কোথায় তারা মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে একটু কাজ করতে পেরেছে? যে কাজগুলো তারা বলতেছে বাংলাদেশে বাস্তবায়ন করবে, ওই কাজগুলো ওই 16টা রাষ্ট্রে তারা বাস্তবায়ন করতে পেরেছে কিনা, ওইটা বুঝতে পারলে তো তাদের বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আদিবাসীদের পক্ষে কাজ করে। বাংলাদেশে আপনারা দেখেছেন মানিক মে অ্যাভিনিউতে নারী মৈত্রীর নামে একটা মৈত্রীযাত্রা হয়েছিল, সেখানে পাহাড় থেকে লোকজন এনে পাহাড় থেকে সেনা সরান, তারপরে হলো আদিবাসীদের অধিকার রক্ষা করুন, এই নামে স্লোগান দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় বলেন, মিশন বলেন, অফিস বলেন বাংলাদেশে থাকবে, তারা পাহাড়িদের পক্ষে কাজ করবে। ইতিমধ্যে খ্রিস্টান মিশনারিদের কাজ তো আছেই, তো স্বাভাবিকভাবে পাহাড়ে যা কিছু হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যত কাজ হবে, জাতিসংঘের মানবাধিকার সেটার পক্ষেই কাজ করবে। এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে আশঙ্কা আমরা পূর্ব থেকে করছি সেটাই বাস্তবায়ন হবে, আমরা কিছুই করতে পারবো না। এরপরে আসেন, জাতিসংঘের মানবাধিকার আর আমাদের মানবাধিকার কখনো এক না। জাতিসংঘের মানবাধিকারের বিষয় তাদের নারী স্বাধীনতা, তারা পশ্চিমা যে নারী স্বাধীনতা এটাকে তারা মানবাধিকার মনে করে। স্বাভাবিকভাবে আমাদের নারী সংস্কার কমিশন তারা যে প্রতিবেদন দিয়েছে, এইটার পরে আবার যদি
আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আসে, তাহলে নারী স্বাধীনতার নামে ওইটাই পাস হবে যেটা সংস্কার কমিশন কি করেছে, জমা দিয়েছে। তারপর পশ্চিমা যে এজেন্ডাগুলো আছে, LGBTQ, সমকামিতা, কেউ যদি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে, যেটার বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম এবং যেই চেতনাকে সামনে রেখে হেফাজতে ইসলামে পর্যন্ত এসেছে, এই সবগুলোর বিরুদ্ধে জাতিসংঘ তখন দাঁড়াবে। আর জাতিসংঘ যদি এটার পক্ষে দাঁড়িয়ে যায়, তখন আমরা আসলে আমাদের কতটুকু করার কি থাকবে এটাও চিন্তা। এজন্য আমার মুরব্বীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অন্তত সরকারের কাছে এই 3টা মেসেজ স্পষ্ট দেওয়া। একটা হলো, যে সকল রাষ্ট্রে জাতিসংঘের অফিস আছে মানবাধিকারের, সেখানে তারা কি করেছে। 2 নম্বর, জাতিসংঘে যে মানবাধিকার নিয়ে কাজ করবে সেই মানবাধিকারের সংজ্ঞাটা কি। 3 নম্বর, পার্বত্য চট্টগ্রামে যারা বিদ্রোহ করতে চাচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী আছে, এদেরকে আদিবাসী বলে, আদিবাসীদের অধিকার বলে এদের পক্ষ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নেবে না, এইটার গ্যারান্টি কি। আর 3 নম্বর কথা হলো, আমাদের সংবিধানটা স্পষ্ট লেখা আছে, বিদেশি কোনো এজেন্সিকে যদি আপনি দেশীয় অফিস করার অনুমতি দিতে হয়, তাহলে সংসদে সংলাপ করে অনুমতি দিতে হবে। এখন যেহেতু সংসদ নয়, আমাদের অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখি ঐক্যমত্য কমিশনে ছোট ছোট ইস্যু নিয়ে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়। আর আমাদের স্বাধীনতা মানচিত্রের জন্য এমন একটা স্পর্শকাতর বিষয়, সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেওয়া হলো না। আর অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের হিসাবে আর 6 মাস আছে, এত তাড়াহুড়া করে এটার পক্ষে পজিটিভ নেগেটিভ দাঁড় করিয়ে এত তাড়াহুড়া করে এটা দেওয়ার কারণ কি, এটা আমরা আসলে বুঝতে পারছি না। এজন্য আমি তারুণ্যের পক্ষ থেকে আমাদের মুরব্বীদের কাছে স্পষ্ট এই মেসেজ দিই, আপনারা আমাদেরকে এটাকে নিয়ে যে কাজ করতে চাইবেন, আমরা তারুণ্য আপনাদের ডাকে লাভবাহিক বলার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।